বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম আমিনুল ইসলামের বিখ্যাত বই গল্পে গল্পে বিংশ শতাব্দী। আজকে পঞ্চম পর্ব। 18 জানুয়ারি 1919 প্যারিস শান্তি সম্মেলন শুরু। শান্তি সম্মেলন শুরুর আগেই ভয়াবহ স্প্যানিশ ফ্লু শুরু হলো পুরো ইউরোপ জুড়ে। লাখ লাখ মানুষ মরতে শুরু করলো। আবার যুদ্ধের চেয়ে আরও ভয়াবহ হয়ে উঠল স্প্যানিশ ফ্লু। আজকের মতো বিশ্বের দেশগুলির মাঝে তখন এত বেশি যোগাযোগ ছিল না বিধায় এই মহামারী ইউরোপের বাইরে ছড়িয়ে পড়েনি। প্রায় 2 বছর স্থায়ী এই স্প্যানিশ ফ্লুতে প্রায় 5 কোটির কাছাকাছি মানুষ মারা যায়। সে যাই হোক, এর মধ্যেও শান্তি আলোচনা শুরু হলো। তৎকালীন পৃথিবীতে স্বাধীন দেশের সংখ্যা অনেক কম ছিল। 32টি দেশ থেকে প্রতিনিধিরা জড়ো হলো প্যারিসে। এই শান্তি সম্মেলনের প্রধান নেতা হয়ে উঠলেন আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন। 1823 সালে মনরো ডক্ট্রিনের আওতায় আমেরিকা পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের উন্নতি সাধনে মনোযোগ দিয়েছে। 1872 সালে আমেরিকা হয়ে যায় বিশ্বের সবচেয়ে ধনী দেশ। জার্মানি যখন আমেরিকার বেশ কয়েকটি জলযান ডুবিয়ে দেয়, তখনই মূলত অনিচ্ছা সত্ত্বেও 1917 সালে আমেরিকা যুদ্ধে নামে। যুদ্ধ শেষে দেখা যায় আমেরিকার যুদ্ধে খুব কম ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার সে অনেক সম্পত্তির মালিক, ভূখণ্ডও তার বেশি। সব দেশগুলি বিনা বাক্যে আমেরিকার মাতব্বরি মেনে নিল। শান্তি সম্মেলনের মূল খেলোয়াড় আমেরিকার নেতৃত্বাধীন বিগ ফোর। ব্রিটেনের প্রধানমন্ত্রী লয়েড জর্জ, ফ্রান্সের প্রেসিডেন্ট ক্লিমেন্ট শো, ইতালির প্রধানমন্ত্রী অরল্যান্ডো আর আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন। মিত্রশক্তির এই 4 খেলোয়াড় পুরো বিশ্ব বাগবাটোয়ারা করতে বসলেন। তারা সারা পৃথিবীতে শান্তি আনবেন এবার। কিন্তু শান্তি আনার পূর্বশর্ত ছিল জার্মানির নেতৃত্বাধীন অক্ষ শক্তিগুলোকে আগে কঠোরভাবে শাস্তি দেওয়া। শাস্তি দিতে হবে জার্মানিকে, কারণ জার্মানরাই যুদ্ধ সৃষ্টি করেছে। জার্মানি তার মিত্রদেরকে বারংবার উস্কানি দিয়ে শান্তির পথকে পদদলিত করেছে। শান্তি দিতে হবে অস্ট্রো হাঙ্গেরিকে, কারণ তাদের যুবরাজকে মেরেছিল এক বিচ্ছিন্নতাবাদী সার্বিয়ান। একজন লোকের ভুল কাজ করার পরিণতি কখনোই পুরো জাতির উপর বর্তায় না। কেন অস্ট্রো হাঙ্গেরি আগ বাড়িয়ে সার্বিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল? গুরু জার্মানিকে শাস্তি দিলে তার শিষ্যকেও ছাড় দেয়া যাবে না। শাস্তি দিতে হবে ইউরোপের রুগ্ন মানুষ তুরস্ককে, কারণ তুরস্ক হচ্ছে জার্মানির ঘনিষ্ঠ মিত্র। জার্মানি যা বলেছে তুরস্ক তাই অক্ষরে অক্ষরে মেনে নিয়েছে। শাস্তি দিতে হবে বুলগেরিয়াকেও, কারণ বুলগেরিয়া জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি আর তুরস্কের সাথে হাত মিলিয়েছে। এতে কি বোঝা যায়? আসলে কি তারা শান্তি আনার জন্য জড়ো হয়েছিলেন? মোটেও নয়। তারা বসেছিলেন নাটের গুরু জার্মানিকে চরম শাস্তি দেওয়ার জন্য। জার্মানিকে জন্মের শিক্ষা দেওয়ার জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ক্লেমেন্ট শো আদা জল খেয়ে নেমেছিলেন। তিনি চিৎকার করে বলতে লাগলেন, এই বেজন্মার জাতেরা শুধু শুধু যুদ্ধ লাগিয়েছে। ওরা আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। আজ ফ্রান্সের 25 লক্ষ লোক মারা গেছে। ফ্রান্সের নারীরা আজ বিধবা। এই জার্মানিকে এমন শিক্ষা দিতে হবে যাতে যুদ্ধ করার স্বাদ তাদের চিরতরে মিটে যায়। ইতালির প্রধানমন্ত্রী ক্ষেপে উঠলেন। 7 লক্ষ ইতালিয়ান প্রাণ হারিয়েছে এই অনর্থক যুদ্ধে। জার্মানির দোস্ত অস্ট্রো হাঙ্গেরি আমাদের বিরুদ্ধে হামলা চালিয়েছে। আমরা যুদ্ধ করতে চাইনি। এখন অস্ট্রো হাঙ্গেরিকে ভেঙে টুকরো টুকরো করে দিতে হবে। আর যুদ্ধ বাঁধানোর দায়ে আমাদেরকে দিতে হবে বিশাল ক্ষতিপূরণ। দুনিয়া জুড়ে সাম্রাজ্য পরিচালনাকারী ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েড জর্জ একটু নরম। তিনি শুধু চান জার্মানিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে। ক্ষতিপূরণ পেলেই তিনি খুশি। জার্মানির কাছ থেকে ভূখণ্ড কেড়ে নেওয়ার পক্ষে তিনি নন। আবার লয়েড জর্জ ভাবলেন, তিনি যদি জার্মানির প্রতি কঠোর না হন তাহলে বন্ধুরাষ্ট্র ফ্রান্স হয়তো তাকে ভুল বুঝতে পারে। তাই ফ্রান্সের চিল্লাচিল্লিকে তিনি মৌন সমর্থন দিয়ে যান। আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন খুব ঠান্ডা মেজাজের মানুষ। সবার কথা তিনি মনোযোগ দিয়ে শুনছেন। হাজারো সমস্যায় জর্জরিত ইউরোপকে তিনি কিভাবে ঠান্ডা করবেন
তা ভেবেই পাচ্ছেন না। একটা ব্যাপারে তিনি একমত, কাউকে কঠোর শাস্তি দেওয়াটা তিনি সমর্থন করছেন না। জার্মানির প্রতি অতটা নির্দয় হওয়া যাবে না, এটা তিনি ফ্রান্সকে বুঝিয়ে দিয়েছেন। আর একটা ব্যাপার লক্ষণীয়, সম্মেলনে পরাজিত শক্তি জার্মানি, তুরস্ক এবং অস্ট্রো হাঙ্গেরির কোনো প্রতিনিধি নাই। উইলসন চান জার্মান ও তার জোটভুক্ত দেশগুলো যদি কোনো ভুলও করে থাকে তবুও তারা আসুক, তাদের উপস্থিতিতেই বরং চুক্তি হোক, আর সব দেশগুলোকে নিয়ে গঠিত হবে লিগ অফ নেশনস। কিন্তু ফ্রান্সকে কোনো মতেই ঠান্ডা করা যাচ্ছে না। আসলে জার্মানি প্রথম বিশ্বযুদ্ধের শুরুতেই ফ্রান্স দখল করার লক্ষ্যে দুর্বার অভিযান পরিচালনা করেছিল। এত কষ্ট করতে হয়েছে জার্মানিকে, মোকাবেলা করতে গিয়ে ফ্রান্সের তা এক কথায় অবিশ্বাস্য। ফ্রান্স পারলে জার্মানিকে 100 টুকরো করে ফেলে। শেষ পর্যন্ত ফ্রান্সের ইচ্ছাশক্তির কাছে উড্রো উইলসনকে পরাজিত হতে হয়। জার্মানিকে চরম অপমানজনক পরিস্থিতির দিকে ঠেলে দেয় মিত্রশক্তি। সে কাহিনী পরের পর্বে বলবো। তবে আরেকটা কথা জেনে রাখা ভালো, জার্মানির বিরুদ্ধে যখন একের পর এক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছিল, তখন প্রথম বিশ্বযুদ্ধের এক সামান্য সৈনিক ল্যান্স কর্পোরাল, যার পদ, যিনি তখন এক হাসপাতালে চোখের চিকিৎসা নিচ্ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধে তিনিও জার্মানির হয়ে যুদ্ধক্ষেত্রে ছিলেন। জার্মানি যে আত্মসমর্পণ করে ফেলেছে মিত্রশক্তির কাছে, সেটা তার কাছে মোটেও ভালো লাগেনি। জার্মান জনগণের একটা অংশ এই আত্মসমর্পণকে ভালো চোখে দেখেনি। তিনিও ছিলেন তাদেরই দলে। কয়েক বছরের মধ্যেই এই সামান্য ল্যান্স কর্পোরাল হয়ে উঠেছিলেন জার্মানির জাতির ভাগ্যবিধাতা, যার নাম অ্যাডলফ হিটলার। পর্ব 18। মামুন জারিফকে জিজ্ঞেস করল, সবাই একটা জিনিস বলাবলি করে, প্রথম বিশ্বযুদ্ধের পরাজিত শক্তি জার্মানিকে বিভিন্ন মেয়াদে ও শর্তে কঠোর শাস্তি দেওয়ার কারণেই নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৃষ্টি। এটা কতটুকু সত্যি? জারিফ বলল, এটা অনেকাংশেই সত্যি। তোমাকে একটা কথা মনে রাখতে হবে যে যুদ্ধ যখন সংগঠিত হয় তখন সব পক্ষই বিভিন্ন অপরাধ করে। জার্মানি যদিও প্রথম বিশ্বযুদ্ধ সৃষ্টির হোতা, তবুও এ কথা মানতেই হবে ব্রিটেন, ফ্রান্স, আমেরিকার নেতৃত্বাধীন মিত্র শক্তিও জার্মানির প্রচুর ক্ষতি করেছে। সব পক্ষই যুদ্ধাপরাধ করেছে, কিন্তু জার্মানি পরাজিত হওয়ায় তাকে দোষারোপ করে তার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে চাইছিল মিত্রশক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ নিহিত আছে মিত্রশক্তির এই ইচ্ছাশক্তির মাঝে। জার্মান প্রতিনিধিদের জন্য রেল স্টেশনে নিশ্ছিদ্র নিরাপত্তা। প্যারিস শান্তি চুক্তি যে পরবর্তীতে কার্যকর শান্তি চুক্তি হতে পারল না, এর অন্যতম কারণ হচ্ছে এ সম্মেলনে জার্মানি ও তার জোট সঙ্গীদের কোনো মতামতকে প্রাধান্য দেওয়া হয়নি। শান্তি সম্মেলনের প্রথম দিকে জার্মানিকে আমন্ত্রণ পর্যন্ত জানানো হয়নি। ফ্রান্স জার্মানির বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করার দাবি জানালো। যদিও আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন জার্মানির প্রতি অনেকটা নমনীয় ছিলেন। উইলসন আশঙ্কা করছিলেন জার্মানরা যে রকম একগুঁয়ে জাতি, তাদের প্রতি শাস্তি দিতে গেলে হিতে বিপরীত হতে পারে। উড্রো উইলসনের আন্তরিক ইচ্ছায় অবশেষে জার্মানির প্রতিনিধিরা প্যারিস আসলেন। প্যারিসে খবরটা পৌঁছে গেল যে জার্মান প্রতিনিধি দল আসছে। বিক্ষুব্ধ প্যারিসবাসীদের একটা দল পুরো ট্রেনটিকে জ্বালিয়ে দিতে চেয়েছিল। শেষ পর্যন্ত কঠোর নিরাপত্তায় জার্মানির প্রতিনিধি দলটি হোটেলে আস্তানা গড়ল। মামুন জিজ্ঞেস করল, একটা জিনিস আমার মাথায় আসছে না, আজকের পৃথিবীতে ফ্রান্সের সাথে জার্মানির এত বন্ধুত্ব যে আমি ভাবতেও পারছি না কিভাবে এই দুটো দেশ একসময় এত শত্রু ছিল। আমাদের বাংলাদেশেই ফ্রান্স আর জার্মানি দূতাবাস পর্যন্ত একসাথে, যার নাম ফ্রাঙ্কো জার্মান দূতাবাস। জারিফ বলল, আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ফ্রান্স আর জার্মানি বন্ধুত্বের পথে পা বাড়ায়। এই দুই দেশ বুঝতে পারে তারা যদি এভাবে ঝগড়া করে তাহলে ক্ষতি ছাড়া আর কিছুই নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই দুই দেশের শত্রুতা আরও ভয়াবহ ছিল। ফ্রান্সকে অধীনস্থ দেশ বানিয়ে আইফেল টাওয়ারে উঠে প্রস্রাব করেছিল জার্মানরা। সে কাহিনী বলবো
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। যা হোক, উইলসন পারলেন না ফ্রান্সকে থামাতে। ফ্রান্স তার স্বার্থ সিদ্ধির জন্য জার্মানির প্রতি কঠোর মনোভাব পোষণ করল এবং শেষ পর্যন্ত ফলাফল পেয়ে গেল। দেখো জার্মানির প্রতি কি ভয়াবহ শাস্তির বিধান জারি করা হলো। 1. আলসেস লোরেন প্রদেশটি ফ্রান্সের কাছে ফিরিয়ে দেওয়া হলো। এই প্রদেশটি 1871 সালে ফ্রান্সের কাছ থেকে দখল করেছিল জার্মানি। 2. জার্মানির অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়লা খনি সমৃদ্ধ শহর সারকে 15 বছরের জন্য ফ্রান্সের হাতে তুলে দেওয়া হলো। 15 বছর পরে গণভোট হবে এই শহরটি কোন দেশের অধীনে থাকবে। 3. জার্মানির রাইন নদীর পশ্চিম তীর ধরে মিত্রবাহিনীর সংরক্ষিত এলাকা থাকবে। জায়গাটা ছিল ফ্রান্সের সীমান্ত সংলগ্ন। জার্মানির ভয়ে সদা সন্ত্রস্ত ফ্রান্স এই জায়গাটার নামকরণ করল রাইনল্যান্ড। 4. জার্মানির সমস্ত কলোনিগুলো কেড়ে নেওয়া হলো। 5. 1 লক্ষের বেশি সেনাবাহিনী গঠন করতে পারবে না জার্মানরা। 6. 36টা জাহাজ নিয়ে ছোট্ট একটা নৌবাহিনী চালাতে পারবে জার্মানরা, তবে কখনোই সাবমেরিন ব্যবহার করতে পারবে না। 7. জার্মানির কোনো বিমান বাহিনী থাকতে পারবে না। 8. জার্মানিকে অবনত মস্তকে যুদ্ধ বাঁধানোর সমস্ত দায় স্বীকার করে নিতে হবে। 9. শুধু দায় স্বীকারই যথেষ্ট নয়, মিত্রবাহিনীকে 660 কোটি পাউন্ড ক্ষতিপূরণ দিতে হবে জার্মানদের। মামুন বলল, সর্বনাশ! একটা জাতির উপর এত সর্বনাশা চুক্তি চাপিয়ে দিল, যুদ্ধ তো আরেকটা হবেই। জারিফ বলল, ব্রিটেন ফ্রান্স ভেবেছিল এই শাস্তি দিলে জার্মানি আগামী 100 বছরও দাঁড়াতে পারবে না, কিন্তু কে জানতো এই অপমানজনক চুক্তির বলেই জার্মানিতে উত্থান ঘটবে আর এক উন্মাদ হিটলারের। পরাজিত জার্মান জাতির আশা ভরসার স্থল হয়ে উঠবেন এই হিটলার। যা হোক, 1919 সালের জুন মাসের 29 তারিখে জার্মান প্রতিনিধি দল বাধ্য হয়ে এই চুক্তিতে সই করে। জার্মানির কাছ থেকে ভূমি কেড়ে নেওয়ার কারণে জার্মানি হারালো তার 80 লক্ষ নাগরিক ও 10% জমির মালিকানা। মামুন প্রশ্ন করল, জার্মানির প্রতি এত শাস্তি দেওয়া হলো, কিন্তু জার্মানির অপর দুই সঙ্গী তুরস্ক ও অস্ট্রো হাঙ্গেরির প্রতি কী রকম শাস্তি দেওয়া হলো সে ব্যাপারে তো কিছুই বললে না এখনও। জারিফ উত্তর দিল যে মোট চুক্তি হয়েছিল আসলে 5টি। ভার্সাই চুক্তির কথা একটু আগেই জানলে। অস্ট্রিয়ার সাথে চুক্তি হয়েছিল ট্রিটি অব সেন্ট জার্মেইন। হাঙ্গেরির সাথে হয়েছিল ট্রিটি অব ট্রিয়ানন। যেহেতু অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য ছিল তুরস্কের মিত্র, তাই উপরের 2 চুক্তির মাধ্যমে এই সাম্রাজ্যকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছিল। চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড ও হাঙ্গেরির মতো স্বাধীন দেশে জন্ম হয়েছিল। সার্বিয়া, ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়াকে নিয়ে গঠিত হয়েছিল যুগোস্লোভিয়া। প্রভাবশালী এক সাম্রাজ্যের চরণভূমি অস্ট্রো হাঙ্গেরি ভেঙে হলো আলাদা 2টি স্বাধীন দেশ, আজকের অস্ট্রিয়া ও হাঙ্গেরি। আর বুলগেরিয়ার সাথে হয়েছিল ট্রিটি অব নিউ ইলি। বুলগেরিয়ার কাছ থেকে জমি নিয়ে যুগোস্লোভিয়া ও গ্রিসকে দেওয়া হয়েছিল। তুরস্কের সাথেও অত্যন্ত কঠোর শর্ত মোতাবেক ট্রিটি অব সব্রেস স্বাক্ষরিত হলো। এই চুক্তি ছিল তুরস্কের কাছে মৃত্যু সমতুল্য। তুরস্কের কপাল ভালো, ঠিক সেই সময়ে গর্জে উঠেছিলেন তাদের ইতিহাসের অন্যতম মহানায়ক মোস্তফা কামাল পাশা। তিনি এই চুক্তির শর্তের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তার বাহিনী নিয়ে। 1919 সালের মে মাসের 19 তারিখ থেকে শুরু হয় তুরস্কের স্বাধীনতা সংগ্রাম, যেটা শেষ হয় 1923 সালের 24 জুলাই মাসে। তুরস্কের সেই সব সংগ্রামের ইতিহাস মধ্যপ্রাচ্যের ইতিহাস বলার সময় আলোচনা করব। উড্রো উইলসনের 14 দফা। ফ্রান্সের অধিকাংশ শর্তাবলী মেনে নিয়ে জার্মানি ও তার সাঙ্গপাঙ্গদের এবার শায়েস্তা তো করা হলোই, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন চেয়েছিলেন পৃথিবীতে শান্তি ফেরাতে। তিনি চেয়েছিলেন এমন একটি সংস্থা গড়বেন তিনি, যেখানে বিশ্বের সব স্বাধীন দেশই এর সদস্য হবে। এ লক্ষ্যে 14 দফা প্রস্তাব ঘোষণা করলেন তিনি। প্রস্তাবগুলো ছিল অত্যন্ত বাস্তবসম্মত। প্রস্তাবগুলোর মধ্যে ছিল
কোনো গোপন চুক্তি হতে পারবে না দুটি দেশের মধ্যে। নিরস্ত্রীকরণ করতে হবে। সমুদ্রের সব দেশের অবাধ যাতায়াত থাকবে। ইউরোপের দেশগুলি যাতে কোনো সংঘর্ষে না জড়ায় সেজন্য তাদের মধ্যকার সীমান্ত বিরোধ নিরসন করতে হবে এবং বেশ কয়েকটা স্বাধীন রাষ্ট্র তৈরি করতে হবে। সেই মহান উদ্দেশ্য সামনে নিয়ে 1920 সালের জানুয়ারি মাসের 10 তারিখ লিগ অফ নেশন এর যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক ডাক ইউনিয়ন, আন্তর্জাতিক শ্রম সংস্থার মতো কার্যকর সংস্থাগুলি অদ্যাবধি টিকে আছে। দুটি বড় ধরনের ত্রুটি নিয়ে লিগ অব নেশনস এর যাত্রা শুরু হলো। প্রথমটি হলো এর প্রস্তাবক আমেরিকায় এটা সদস্য ছিল না। যে দেশ এ সংস্থার জন্ম দিল তারাই নিরপেক্ষ ও বিশ্বের জামরা থেকে দূরে থাকার দোহাই দিয়ে সদস্য হয়নি। তাই বলা যায় লিগ অব নেশনস অভিভাবকহীনভাবে তার পথ চলা শুরু করলো। দ্বিতীয় ত্রুটিটা ছিল জার্মানিকে নিয়ে। ফ্রান্সের কঠোর আপত্তিতে জার্মানিকে সদস্যই করা হয়নি। ফ্রান্সের দাবি ছিল আগে জার্মানরা সব শর্ত মেনে চলুক, ক্ষতিপূরণ দিতে থাকুক, তারপর তাদেরকে সদস্য করা যাবে। 1926 সালে জার্মানরা অবশেষে লিগ অব নেশনস এর সদস্য হয়, কিন্তু এই অপমানের জ্বালা জার্মানরা ভুলতে পারেনি। সারা জাগানো রাশিয়ান বিপ্লব। পর্ব 19। মামুন বলল, আমার এক চাচা বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি ছিলেন এক হাই স্কুলের শিক্ষক। আমি আমার চাচার মধ্যে রাশিয়ার প্রতি বিপুল আবেগ লক্ষ্য করেছিলাম। তাকে দেখে আমার মনে হতো তিনি বুঝি রাশিয়ার ভূখণ্ডেই ছুটাছুটি করছেন সারাক্ষণ। চাচা বলতেন, দেখো, পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ তৈরি করেছিলেন লেনিন। সেখানে কোনো সম্পত্তির মালিকানা নাই। সবাই সমষ্টিগতভাবে রাষ্ট্রের অধীনে থেকে কাজ করে। মানুষের মাঝে কোনো ভেদাভেদ নাই। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর একটা ভ্রমণ কাহিনী লিখেছিলেন যার নাম রাশিয়ার চিঠি। সেখানে তিনি রাশিয়ার সমাজ ব্যবস্থাকে খুব প্রশংসা করেছিলেন। চাচা খুব দাপটের সাথে বলতেন, একদিন সারা পৃথিবীতেই সমাজতন্ত্র কায়েম হবে, পুঁজিবাদের সব দুঃশাসন শেষ হবে, মানুষে মানুষে সমতা ফিরে আসবে, কোনো অভাব অভিযোগ থাকবে না, ইত্যাদি ইত্যাদি। আরে থামো থামো, চেঁচিয়ে উঠল জারিফ। প্রশ্ন করল মামুনকে, তোমার চাচা এসব কথাগুলো কবে বলতেন? মামুন উত্তর দিল, এই 2004-05 সালের দিকে, যখন আমি হাই স্কুলের ওনার ছাত্র ছিলাম। আমি অবশ্য ওনার কথা এত কিছু বুঝতাম না, কিন্তু ওনার কথাগুলো মনে আছে। জারিফ বলল, দেখো, তোমার চাচার সাদের রাশিয়া ও তার সমাজতান্ত্রিক মতবাদের পতন ঘটেছে 1990-91 সালে। রাশিয়া ভেঙে 19 টুকরো হয়েছে। এরপরেও তোমার চাচার মতো রোমান্টিক সমাজতন্ত্রীরা এখনও স্বপ্ন দেখে সারা পৃথিবীতে নাকি সমাজতন্ত্র কায়েম হবে। এগুলো দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। সমাজতন্ত্র প্রতিষ্ঠার নামে 20 শতাব্দীতে কোটি কোটি মানব সন্তানকে হত্যা করা হয়েছে। আসলে সমাজতন্ত্রের কথাগুলো শুনতে খুব ভালো শোনায়। পৃথিবীতে সবাই সমান, সমাজে কোনো ভেদাভেদ থাকবে না, ব্যক্তিগত সম্পত্তি বলে কোনো কিছু থাকবে না, রাষ্ট্রের দখলে থাকবে সব সম্পদ, রাষ্ট্র সবাইকে সমহারে বন্টন করবে, কেউ না খেয়ে থাকবে না। কিন্তু ঘটনা হচ্ছে, রাষ্ট্র পরিচালনা করার জন্য সরকার দরকার, সরকারের প্রতিনিধি দরকার। কেউ কেউ ঠাট্টা করে বলে কিছু লোক হয়ে পড়ে বেশি সমান। ভালো ভালো কথার আড়ালে সমাজতান্ত্রিক রাষ্ট্রের শাসকেরা হয়ে ওঠে নরদানব। 20 শতাব্দীর প্রত্যেকটা সমাজতান্ত্রিক দেশে তাই হয়েছে। রাশিয়াকে নিয়ে বয়ান শুরু। দেখো, জার্মান দার্শনিক লাইবনিজ একবার রাশিয়াকে খুব হিংসা করতেন। বলতেন, দেশটার নাই কোনো সভ্যতা, নাই কোনো ইতিহাস, তবুও কেন এ দেশটা এত বিশাল আয়তনের হবে? আসলে ব্যাপারটা হচ্ছে, ইউরোপের ইতিহাসে রাশিয়ার নামই উচ্চারিত হয় না 18 শতাব্দীর আগে। ইউরোপীয় আলোকোজ্জ্বল সভ্যতা থেকে রাশিয়া ছিল যোজন যোজন পেছনে। মামুন জিজ্ঞেস করল, এই দেশটা এত বড় কেন? জগৎজোড়া সাম্রাজ্য পরিচালনাকারী ব্রিটিশদের চোখের সামনে রাশিয়া এত বড় হলো কিভাবে? জারিফ উত্তর দিল, ব্যাপারটা হচ্ছে, রাশিয়ার মূল ভূখণ্ডের বড় একটা অংশই পড়েছে তুষার শুভ্র সাইবেরিয়া অঞ্চলে, যেটা এশিয়া মহাদেশে অবস্থিত। ত্রয়োদশ শতকে হিংস্র মঙ্গলরা যেভাবে অতি তাড়াতাড়ি বিশাল এলাকা দখল করেছিল, ঠিক সেভাবেই
তাদের দখলীকৃত সভ্যতার পতন হয়, আর সেই সুযোগটাই কাজে লাগায় রাশিয়া। মঙ্গোলদের রেখে যাওয়া পুরো মধ্য এশিয়া রাশিয়ার হাতে চলে আসে। বরফাচ্ছন্ন অঞ্চল অর্থনৈতিকভাবে কোনোভাবেই লাভজনক ছিল না, তাই ব্রিটেন, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, জার্মানি এসব দেশ রাশিয়ার বিশাল অঞ্চলের দিকে ফিরেও তাকায়নি। বিপ্লব পূর্ববর্তী রাশিয়া। ইউরোপ মহাদেশের সবচেয়ে পশ্চাৎপদ দেশ ছিল রাশিয়া। ইউরোপের অন্যান্য দেশ যেখানে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের সময়কালেই সামন্ততন্ত্রকে উচ্ছেদ করে আধুনিকতার পথে পা বাড়িয়েছিল, রাশিয়াতে সামন্ততন্ত্রের পতন হয় 1861 সালে। ঊনবিংশ শতাব্দীর একেবারে শেষের দিকে রাশিয়াতে শিল্প বিপ্লবের সূচনা হয়। রুশ জনগোষ্ঠী গ্রাম ছেড়ে শহরমুখী হয়। হঠাৎ করে শহরগুলোর জনসংখ্যা দ্বিগুণ হয়ে পড়ে। মস্কো ও সেন্ট পিটার্সবুর্গের মতো শহরগুলো একরকম বাড়তি জনসংখ্যা নিয়ে ব্যাপক সমস্যার মধ্যে পড়ে। অসন্তুষ্ট জনগণ সবকিছুর জন্য রাশিয়ার জারকে দোষারোপ করতে থাকে। জানিয়ে রাখি, রাশিয়ান সম্রাটের উপাধি ছিল জার। বিভিন্ন রাজবংশ ও শাসকের হাত ঘুরে 1613 সাল থেকে রাশিয়া শাসন করত রোমানভ রাজবংশের শাসকেরা। 1894 সাল থেকে রোমানভ রাজবংশের শেষ সম্রাট জার দ্বিতীয় নিকোলাস দেশ শাসন করতে আসছিলেন। 1905 সাল জারের বিরুদ্ধে প্রথম বিপ্লব। বিংশ শতাব্দীর শুরুতে রাশিয়ায় প্রায় প্রত্যেকটি মানুষই জারের অপশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিল। এদেরকে মোটা দাগে 4টি শ্রেণীতে ভাগ করা যায়। প্রথম ভাগের অন্তর্ভুক্ত ছিল কৃষককুল, যারা বিগত শতকে সামন্ততন্ত্রের জাতাকল থেকে মুক্ত হয়েছিল, কিন্তু সামন্ততন্ত্রের পতন কৃষকদের সামান্যই মুক্তি দিতে পেরেছিল। কৃষকেরা তাদের বরাদ্দকৃত জমি পায়নি, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। দ্বিতীয় ভাগের অন্তর্ভুক্ত ছিল বিপুল সংখ্যক ক্ষুদ্র নৃগোষ্ঠী, যারা রুশ জাতীয়তাবাদের উপর বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল। বিশাল দেশ রাশিয়া নিজেই ছিল এক পৃথিবীর সমান। তাজিক, উজবেক, কাজাক, মঙ্গোলিয়ান, পুলিশ, সুইডিশ, ইউক্রেনিয়ান, বেলারুশিয়ান, আজারি, পার্সিয়ান এরকম হাজারো জাতিসত্তার বাস ছিল রাশিয়াতে। সব জাতিসত্তার লোকজন লক্ষ্য করেছিল রুশ জাতীয়তাবাদের দাপট সর্বত্রই। তৃতীয় ভাগের অন্তর্ভুক্ত ছিল শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক শ্রেণী, যারা রাশিয়াতে সংগঠিত বিলম্বিত শিল্প বিপ্লবের যোদ্ধা। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা ধর্মঘট ও কর্মবিরতি চালিয়ে যাচ্ছিল। চতুর্থ ভাগের অন্তর্ভুক্ত ছিল শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, যারা জারের বিভিন্ন স্বৈরাচারী কর্মকাণ্ডের সমালোচনা করত, কিন্তু যথেষ্ট পরিমাণ বাক স্বাধীনতা না থাকার কারণে তারা জারের বিরুদ্ধে সংগঠিত হতে পারছিল না। অবশেষে গর্জে উঠলেন একজন, তিনি হলেন ধর্মগুরু গ্রেগরি গ্যাপন। 22 জানুয়ারি 1905। রাশিয়ার ইতিহাসে এই দিনটি ব্ল্যাক সানডে হিসেবে স্মরণীয়। বিক্ষুব্ধ শ্রমিক শ্রেণী সেন্ট পিটার্সবুর্গ নগরের রাস্তায় নেমে আসে। তাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন ধর্মগুরু ফাদার গ্যাপন। জনতার উপর গুলি চালায় জারের পুলিশ বাহিনী। কতজন মারা গিয়েছিল সে ব্যাপারে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হয় প্রায় 500 এর মতো লোক মারা যায়। দাবানলের মতো রাশিয়ার শ্রমিক বিদ্রোহ পুরো রাশিয়াতে ছড়িয়ে পড়ে। 4 লক্ষ শ্রমিক ধর্মঘটে যায়। বিভিন্ন জাতীয়তাবাদী গ্রুপগুলো সহিংসতায় জড়িয়ে পড়ে। ইহুদিদের বিরুদ্ধেও দাঙ্গা ছড়িয়ে পড়ে। 3000 ইহুদি নিহত হয়। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছিল, তখন রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাস সাংবিধানিক সংস্কারের পথে হাঁটেন। 1905 সালের 30 অক্টোবর জার নতুন সংবিধান সংস্কারে সম্মত হন। রাশিয়ার পার্লামেন্ট ডুমা তৈরি হয়। যার প্রতিশ্রুতি দেন ডুমার সাথে আলোচনা না করে কোনো আইন কানুন প্রণয়ন করা হবে না। মামুন জিজ্ঞেস করল, এই বিপ্লবের সময় লেনিন কোথায় ছিলেন? তার কি কোনো ভূমিকা ছিল না? জারিফ উত্তর দিল, লেনিন তখন নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। এই বিপ্লবের প্রেক্ষাপটটা ছিল স্বতঃস্ফূর্ত। সাধারণ জনগণের বিজয় হিসেবে চিহ্নিত করা হয় এই বিজয়কে। লেনিন এবং তার দলের ভূমিকা ছিল না এই বিপ্লবে। রহস্যময় রাসপুতিন। জারিফ বলল, এবার আমি তোমাকে শোনাবো
90 দশকের বাংলা সিনেমার একটি গান, যেখানে নবাগত শিল্পী ডলি সায়ন্তনী গেয়েছিলেন। রংচটা জিন্সের প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা, লাল শার্ট গায়ে তার বুক খোলা, সানগ্লাস কপালে আছে তোলা। রাখ না কেন ডেকে ওই দুটি চোখ, হে যুবক। পরের লাইনেই আছে, দৃষ্টিতে যেন সে রাসপুতিন, খুন হয়ে যাই আমি প্রতিদিন। মামুন জিজ্ঞেস করল, ইতিহাস বলার সাথে ডলি সায়ন্তনীর এই গানের কথা তোমার কেন মনে পড়ল? কারণ হচ্ছে, ডলি সায়ন্তনীর গানে একজন নারীর চোখে আকর্ষণীয় পুরুষকে কল্পনা করা হয়েছে, যেখানে রাসপুতিনের দৃষ্টির কথা বলা হয়েছে। তুমি কি জানো, এ হচ্ছে সেই রাসপুতিন যিনি প্রায় 11 বছর ধরে রাশিয়ান রাজনীতির পিছনে কলকাঠি নেড়েছিলেন। 1905 সালের 1 নভেম্বর থেকে 1916 সালের 30 ডিসেম্বর পর্যন্ত রাশিয়ান সম্রাট জার দ্বিতীয় নিকোলাসের অত্যন্ত প্রিয়পাত্র হয়েছিলেন। আধুনিক যুগে একজন কৃষককে নিয়ে রাজপরিবারের এই যে মোহবিষ্ট হয়ে থাকা, তা ছিল এক অবিস্মরণীয় ঘটনা। শত শত ইতিহাসবিদ আজও রহস্য উদ্ঘাটন করতে পারেন না, কেন রাসপুতিনের এত পাগলা ভক্ত হয়ে উঠেছিলেন যার দ্বিতীয় নিকোলাস ও তার স্ত্রী আলেকজান্দ্রা। শুরুটা হয়েছিল রাজপুত্র অ্যালেক্সির রোগ নিরাময়কে কেন্দ্র করে। শিশু বয়স থেকেই অ্যালেক্সি একের পর এক রোগে ভুগতে থাকেন। কোনোভাবেই তাকে সুস্থ করা সম্ভব হয়নি। ঠিক এরকম অবস্থায় রাজপরিবারে ডাক পড়ে রাসপুতিনের। নেহায়েত একজন কৃষক আমাদের দেশের গ্রাম্য কবিরাজদের মতো ঝাড়ফুঁক করেন অসুস্থ মানুষকে সুস্থ করে তুলতে। কি তাজ্জবের ব্যাপার! রাজপুত্র অ্যালেক্সিকেও তিনি ঝাড়ফুঁক দিয়ে ভালো করে ফেললেন। জার রাসপুতিনকে উপাধি দিলেন ম্যান অফ গড নামে। রাসপুতিন ঢুকে পড়লেন জারের অন্দরমহলে। রানী আলেকজান্দ্রাও রাসপুতিনের পরামর্শ ছাড়া কোনো কাজ করেন না। রানীর কাছে রাসপুতিন ছিলেন সাক্ষাৎ দেবতা, যার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা আছে বলে বিশ্বাস করতেন রানী। রাশিয়ার অভিজাত আমলাকুল ও সামরিক কর্মকর্তারা ভেবেই পান না এ কি হলো। এক গ্রাম্য কৃষক এসে রাজা রানীকে নিয়ন্ত্রণ করবে, এটাই কি এখন তাদের দেখতে হবে? কেউ কেউ রটিয়ে দিল, রানীর সাথে রাসপুতিনের অবৈধ সম্পর্ক রয়েছে। রাসপুতিন ছিলেন অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। রাশিয়ানরা কোনো রকম যুদ্ধে জড়িয়ে পড়ুক, এটা তিনি চাইতেন না। প্রথম মহাযুদ্ধের শুরুতে তিনি জারকে নিষেধ করেছিলেন যুদ্ধে জড়াতে। জার তার কথা মানতে চাইছিলেন, কিন্তু সামরিক অফিসারদের কারণে রাশিয়া যুদ্ধে জড়ায়। ধীরে ধীরে রাসপুতিনের শত্রু সংখ্যা বেড়ে যায়। 1916 সালের 30 ডিসেম্বর রাসপুতিনের লাশ পাওয়া যায়। তাকে হত্যা করে রাশিয়ান অভিজাতদের একটি অংশের প্রতিনিধি। ভ্লাদিমির লেনিনের ইতিকথা। বিপ্লবী হওয়া কি অবধারিত ছিল লেনিনের জন্য? হয়তোবা তাই। এবার আমরা ফিরে আসব পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র রাশিয়ার নেতা লেনিনকে নিয়ে আলোচনায়। লেনিনের বাইকে ফাঁসিতে ঝুলানো হয় 1887 সালে জার তৃতীয় আলেকজান্ডারকে হত্যা চেষ্টায় জড়িত থাকার অভিযোগে। লেনিন হচ্ছে ছদ্মনাম, আসল নাম হচ্ছে ভ্লাদিমির ইলিচ উলিয়ানোভ। লেনিন জন্মগ্রহণ করেন 1870 সালে এক মধ্যবিত্ত পরিবারে। 6 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। লেনিনের পিতা ছিলেন স্কুল পরিদর্শক। লেনিন হচ্ছেন বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বের একজন। কারো কাছে তিনি হিরো, কারো কাছে তিনি বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ শয়তানদের একজন। যা বলছিলাম, ভাই মারা যাওয়ার সময় লেনিন তখন কাজান ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করা হয়। ধীরে ধীরে লেনিন কার্ল মার্কসের রচনাবলীর সাথে পরিচিত হয়ে ওঠেন। 1889 সালে লেনিন নিজেকে মার্ক্সবাদী হিসেবে ঘোষণা করেন। পরবর্তীতে লেনিন সেন্ট পিটার্সবুর্গ ইউনিভার্সিটিতে আইন বিষয় নিয়ে পড়াশোনা করেন। মার্ক্সবাদী আন্দোলনে জড়িত থাকার অভিযোগে আবার তিনি গ্রেফতার হন। সাইবেরিয়ায় নির্বাসন দেওয়া হয় তাকে। পর্ব 20। দুর্দশার প্রথম বিশ্বযুদ্ধ। জার্মানি ও সুইজারল্যান্ডে নির্বাসন জীবন কাটাচ্ছিলেন লেনিন। প্রথম মহাযুদ্ধে রাশিয়া জড়িয়ে পড়ে মহাবিপর্যয়ের শিকার হয়।
অন্য পরাশক্তিদের মতো রাশিয়া সব দিক থেকে পিছিয়ে পড়ছিল। লেনিন তখন মনে মনে খুব খুশি হচ্ছিলেন, কারণ লেনিন অভিমত দিয়েছিলেন যুদ্ধে পরাজিত হলেই অত্যাচারী জারের কবল থেকে মুক্তি পাবে রাশিয়া, বিপ্লব অনিবার্য হবে তখন। হলো তাই। নিজ জ্ঞাতিবাই স্লাভ জনগোষ্ঠীর প্রতিনিধি সার্বিয়াকে সমর্থন দেওয়ার জন্য রাশিয়া যুদ্ধে জড়ায় 1914 সালে যুদ্ধের একদম শুরুতে। কিন্তু পরের বছর থেকেই বিপর্যয় শুরু। রাশিয়ার খুব ইচ্ছা ছিল তুরস্কের কাছ থেকে বসফরাস প্রণালী ও দারদানেলস প্রণালীর দখলদারিত্ব নিয়ে নেওয়ার। রাশিয়ার মিত্র ব্রিটেন, ফ্রান্স সে লক্ষ্যে চেষ্টা করছিল, কিন্তু তুর্কি বীর মোস্তফা কামাল পাশার অকুতোভয় নেতৃত্বে তুর্কি বাহিনী ঘুরে দাঁড়ায়। ব্রিটেন ফ্রান্সকে রুখে দেয় তারা। রাশিয়ার জন্য মহা বিপর্যয় শুরু হয় সে ঘটনায়। মিত্রবাহিনী রাশিয়ার সাথে কার্যকর কোনো যোগাযোগ করতে পারছিল না। রাশিয়ার প্রত্যেকটি শহরে তীব্র খাদ্যাভাব। না খেতে পেয়ে লোকজন থালা বাসন নিয়ে রাস্তায় নামল। যুদ্ধ করার দরকার নাই, আগে খেতে দাও, এগুলোই প্রতিধ্বনিত হচ্ছিল মিছিলে মিছিলে। 1917 সালের ফেব্রুয়ারি মাস, প্রথম বিপ্লব। রাশিয়া বিখ্যাত হয়ে আছে তার কুখ্যাত শীতের জন্য। জানুয়ারি মাসের তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করে। সে বছর শীতের তীব্রতা আরও ভয়ানক ছিল। লক্ষ লক্ষ লোক রাস্তায় নামল জারের অপশাসনের বিরুদ্ধে। 1916 সালের 30 ডিসেম্বর রাসপুতিন মারা যাওয়ায় ভয় পেয়ে গেলেন জার দ্বিতীয় নিকোলাস। সামরিক অফিসারদের সাথে রাজা আলোচনায় বসলেন তার কি করণীয় সে ব্যাপারে। সবাই একযোগে রাজাকে পদত্যাগ করার পরামর্শ দিল। রাজা শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দিলেন। ক্ষমতায় বসল গ্রেগরি লোবোভের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। অক্টোবর বিপ্লব, সব দোষ জার্মানির। মামুন জিজ্ঞেস করল, সারা দুনিয়ার মানুষ জানে লেনিনের নেতৃত্বে 1917 সালের অক্টোবর মাসে এই বিপ্লব সংগঠিত হয়। তুমি এখানে জার্মানির নাম নিয়ে এসেছ কেন? আমি তো জানতাম জার্মানরা ছিল সমাজতন্ত্রের গুরুতর শত্রু। তাহলে জার্মানরা কিভাবে অক্টোবর বিপ্লবের জন্য দায়ী হয়? শত্রু আমার বন্ধু, এই নীতির কারণে জার্মানরা লেনিনকে সহায়তা করে। জার্মানরা চাইতো রাশিয়া যাতে যুদ্ধ থেকে তাড়াতাড়ি সরে যায়, তাহলে যুদ্ধের পূর্ব ফ্রন্ট একেবারে খালি। এরকম পরিস্থিতিতে লেনিনকে সহায়তা করা ছিল জরুরি, কারণ লেনিন ছিলেন যে কোনো রকম যুদ্ধের বিরোধী। লেনিনের মতে প্রথম বিশ্বযুদ্ধটা ছিল সাম্রাজ্যবাদী কুকুরদের মধ্যে কামড়াকামড়ি। জারকে হটিয়ে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। লেনিনকে দিয়ে জার্মান সেনাবাহিনী যুদ্ধ থেকে রাশিয়াকে সরানোর পরিকল্পনা আঁটল। যদিও রাশিয়ার তৎকালীন রাজধানী পেট্রোগ্রাদে সেন্ট পিটার্সবার্গ শহরের পরবর্তী নাম, টেনে 50,000 বলশেভিক সমর্থক ছিল। বিপ্লব ত্বরান্বিত করার জন্য জার্মান বাহিনী লেনিনকে বেশ কিছু অর্থ সহায়তা দিল। তারপর একটা ভাঙাচোরা ট্রাকে করে চোরাই পথে লেনিন রাশিয়া ঢুকে। তাই বলা যায় রাশিয়ায় সংগঠিত বিপ্লবে জার্মানির ভূমিকা অনস্বীকার্য। ব্রিটিশ নেতা উইনস্টন চার্চিল ছিলেন সমাজতন্ত্রের কঠোর বিরোধী। তিনি জার্মানদের এই গোপন তৎপরতায় অত্যন্ত অসন্তুষ্ট হয়েছিলেন এবং মন্তব্য করেছিলেন, "They turned upon Russia the most grisly of weapons. They transported Lenin in a sledge truck like a plague bacillus." তারা জার্মানরা রাশিয়াকে সবচেয়ে ভয়ানক অস্ত্র যোগান দিল। তারা প্লেগ রোগের জীবাণুর মতো লেনিনকে একটি গোপন ট্রাকে করে পাচার করছিল। স্টেলিন মানুষ না দানব। জার্মান সহায়তায় বলিয়ান লেনিন 1917 সালের অক্টোবরের 25 তারিখ পেট্রোগ্রাদ দখল করেন। ইতিহাসে সেটাই অক্টোবর বিপ্লব, বলশেভিক বিপ্লব বা সমাজতান্ত্রিক বিপ্লব নামে পরিচিত। কিন্তু তারপর থেকে টানা প্রায় 5 বছর গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে সমগ্র রাশিয়া। বহু দল উপদলে বিভক্ত হয়ে রাশিয়ানরা যুদ্ধে জড়ায়। ক্ষমতাশালী বলশেভিকদের বিরুদ্ধে
প্রতি বিপ্লবী দল গড়ে ওঠে। পোল্যান্ড, বেলারুশ, ইউক্রেন এসব অঞ্চলের মুক্তিকামী মানুষেরাও বলশেভিকদের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে। প্রায় 10 লক্ষ লোক মারা যায় এসব ভাতৃঘাতী যুদ্ধে। 1920 থেকে 21 সালের খরা ও টাইফাস জ্বরে আরও প্রায় 30 লক্ষ লোক মারা যায়। মৃত্যুর পর মৃত্যু দেখে অভ্যস্ত রাশিয়া 1922 সালের দিকে কিছুটা শান্ত হয়। 1922 সালে ইউএসএসআর প্রতিষ্ঠিত হয়। কিন্তু 1924 সালে লেনিন মারা যাওয়ার পর রাশিয়ার বুকে নেমে আসে সাক্ষাৎ এক আজরাইল, যার নাম স্ট্যালিন। মামুন জিজ্ঞেস করল, কোথায় যেন পড়েছিলাম? স্ট্যালিন ছিলেন মানসিক রোগী। অহেতুক লাখ লাখ মানুষকে হত্যা করেন তিনি। জারিফ উত্তর দিল, মানসিক রোগী না হলে আসলে এভাবে অনর্থক লাখ লাখ মানুষকে মেরে ফেলার কথা না। লেনিন মারা যাওয়ার পর ক্ষমতা পাওয়ার কথা ছিল লিওন ট্রটস্কির। তিনিই ছিলেন সবচেয়ে বেশি যোগ্য। কিন্তু স্ট্যালিনের কূটকৌশলে তিনি হেরে যান। 1927 সালে ট্রটস্কিকে কমিউনিস্ট পার্টি থেকে বিতাড়িত করা হয়। তারপর থেকে দেশ ত্যাগ করেন। মেক্সিকোতে তিনি বসবাস শুরু করেন। 1940 সালে সম্ভবত স্ট্যালিনেরই কোনো গুপ্ত ঘাতক তাকে হত্যা করে। 1936 সাল থেকে স্ট্যালিন শুরু করেন গণহত্যা। সামান্য সন্দেহের বশে লোকজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে স্ট্যালিনের চেলা চামুন্ডরা। 1936 থেকে 1938 প্রায় 7,50,000 মানুষকে হত্যা করা হয়। 10 লক্ষের বেশি মানুষকে সাইবেরিয়ার গুলাগে নির্বাসন দেওয়া হয়। মামুন বলল, ছি, একটা আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে এভাবে অনর্থক মানুষ হত্যা সমাজতন্ত্রের মহান কমরেডরা পারেও বটে।